দিল্লির সদিচ্ছা ছাড়া দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরানো কঠিন, মত বিশ্লেষকদের। দলীয় প্রধানের ফাঁসির আদেশে আরও চ্যালেঞ্জে পড়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ দল হিসেবে ঠিকই থাকতে, কিন্তু একটা সেরকম প্রভাবশালী দল হিসেবে 15-20 বছরের মধ্যে বাংলাদেশে সেই জাতীয় প্রভাবশালী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে। আমি মনে করি যে রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। দ্রুত রায় কার্যকর দেখার অপেক্ষায় চাঙ্কারপোল আশুলিয়ার স্থানীয়রা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাজার নথি পাঠানোর প্রক্রিয়া প্রসিকিউশনে। প্রবাসীদের জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপের উদ্বোধন। দুঃসাহসিক যাত্রা, বললেন সিইসি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন প্রায় 12,77,00,000 ভোটার। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। শুরুতেই ফুটবল, বাংলাদেশের জয়ের খবর। 22 বছরের প্রতীক্ষার অবসান হলো জাতীয় স্টেডিয়ামে। মুরসালিনের একমাত্র গোলে ভারতকে হারিয়েছে হামজার বাংলাদেশ। 11 মিনিটে রাকিবের বাড়ানো বলে স্বাগতিকদের লিড এনে দেন মুরসালিন, আর তাতেই দেশের জার্সিতে প্রথমবারের মতো জয়ের উল্লাসে মাতেন সমিত জায়ানরা। 5 পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের উপরে 3 নম্বরে এখন লাল সবুজের দল। বলছিলেন তার একটা আফসোস, এখন পর্যন্ত যোগ করা 6 মিনিটের শেষ রুদ্ধশ্বাস জাতীয় স্টেডিয়ামে। 1-0-তে তখনও এগিয়ে বাংলাদেশ। শেষ গল্পে উল্লাসে মাতার অপেক্ষায় লাল সবুজের 24,000 দর্শক। অবশেষে বাজল শেষের বাঁশি। 2003-এর সাফ সেমিফাইনালের 22 বছর পর হামজা মুরসালিনরা লিখলেন ভারত বধের মহাকাব্য। ফুটবল ম্যাচ মানেই তার উপস্থিতি। ম্যাচ শুরুর পর মিনিট 10 বাংলাদেশের অর্ধেই ছিল বল, তবে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি ভারত। উল্টো 11 মিনিটে রাকিবের বাড়ানো পাস থেকে গতিময় ফিনিশিংয়ে জালের দেখা পান মুরসালিন। 31 মিনিটে গোলকিপার মিতুল মারমার ভুলে গোল প্রায় খেয়েই বসেছিল বাংলাদেশ। তবে এবারও ত্রাতা হয়ে গোলরক্ষকের ভূমিকাটা পালন করেন হামজা চৌধুরী। ভারতীয় খেলোয়াড়ের ক্রস হেড করে ক্লিয়ার করেন হামজা। খানিক বাদেই মাঠে উত্তেজনা। তপু বর্মনের সঙ্গে ভারতের বিক্রমের সংঘর্ষে উত্তেজনা পৌঁছায় চরমে। তপু ও বিক্রম দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি। সব পেরিয়ে 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় হামজা সমিতরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই 2 বার গোল শোধের খুব কাছে গিয়েও ব্যর্থ হয় ভারত। মুরসালিন ও জায়ানের বদলি হয়ে নামেন ইমন ও তাজউদ্দিন। গোল শোধে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ শানালেও শেষ রক্ষা হয় স্বাগতিকদের। 78 মিনিটে তপু বর্মনের পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া দুর্বল শট ফিরিয়ে দেন ভারতের গোলরক্ষক। 83 মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে ভারতের এক ডিফেন্ডারের হাতে পেছনের দিকে লেগেছিল বল। বাংলাদেশের খেলোয়াড়দের পেনাল্টির সেই দাবিতে কান দেননি রেফারি। তাতে কি ফুটবল বিধাতা এবার অন্তত আর হতাশ করেনি লাল সবুজের দেশকে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। এদিকে ঘরের মাঠে ভারতের বিপক্ষে জয়, খরা কাটায় আনন্দে ভাসছে বাংলাদেশের ফুটবল ভক্তরা। দীর্ঘ 22 বছর পর ভারত বধের নায়ক মুরসালিন। ভক্তদের মতে সবার দলগত প্রচেষ্টায় এসেছে এই জয়, তবে অভিযোগ আছে গোলরক্ষক মিতুল মারমাকে নিয়ে। এবার আর কোনো হৃদয় ভাঙার গল্প নয়, এবার আনন্দটা জয়ের। সে ভারতকে 1-0 গোলে হারিয়ে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের প্রথম জয় তুলে নিল লাল সবুজা। মুরসালিন অনেকদিন পর গোল পেলেন এবং তার যে খেলা ধরনটা সেটি আসলে মুরসালিন অনেক ভালো খেলছে, সে বাংলাদেশের প্রাণ গোল করছে। স্ট্রাইকাররা ভালো ছিল, আমাদের ডিফেন্স খুবই ভালো ছিল। হামজা প্লেড রিয়েলি ওয়েল এন্ড এভরিওয়ান প্লেড রিয়েলি ওয়েল। বাংলাদেশ এত বেশি কোয়ালিফাই করছে এটা আমাদের অবিশ্বাস্য ছিল। অনেক ভালো খেলছে, তাদের পার্সেন্টেজ অনেক বেশি ছিল। আমি অনেক এক্সাইটেড, বাংলাদেশ জিতছে আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি আজকে। ভালো খেলছে, স্পেশাল থ্যাংক ইউ হামজা এবং সম্মুখে। তবে একটা রিকোয়েস্ট, নেক্সট টাইম ডি বক্সে যেন বল না ঘুরায়।
খেলা কি এক্সপেক্ট যখন বছর শেষটা হলো ভারতকে হারিয়ে কেমন অনেক সুন্দর, অনেক আনন্দ। আমাদের নিজ দেশে ভারতকে ভূপায়িত করার মতো আনন্দ আর দ্বিতীয়টা হতে পারে না। আজকে ম্যাচ খুব সাধারণ ম্যাচ ছিল না, আজকে ম্যাচটা ছিল একটা অসাধারণ ম্যাচ, ইতিহাসের ম্যাচ, ইতিহাস গড়ার ম্যাচ। ধন্যবাদ। বুঝতে পারছেন যে দর্শকরা আসলে কতটুকু আপ্লুত হয়েছেন এবং যেটি বলছিলেন যে আজকে মাঠে পুরোটা জায়গা জুড়ে অর্থাৎ সামনে পিছনে সবখানে আসলে হামদের উপস্থিতি ছিল। তো সেইখান থেকে আসলে তারা চাইছেন যে নতুন একটি বাংলাদেশে যে সূচনা হয়েছে ফুটবলে সেটি যাতে ধরে রেখে বাংলাদেশ সামনে আরও শক্তভাবে নিজেদের পুরো বিশ্বে প্রকাশ করে, সেটি কিন্তু তাদের প্রত্যাশা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, জাতীয় স্টেডিয়াম, ঢাকা। ভারতের রাজনৈতিক সদিচ্ছা না থাকলে শেখ হাসিনাকে ফেরত আনা কঠিন হবে। প্রত্যর্পণ চুক্তি দিল্লির বর্তমান বাস্তবতায় অপ্রাসঙ্গিক বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন একমাত্র ভারতের জনগণ তাদের সরকারকে চাপ প্রয়োগ করে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য করতে পারে। বিশ্লেষকদের মত, দীর্ঘমেয়াদে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং স্বার্থ বিবেচনায় বর্তমান অবস্থান থেকে এখনই সরে আসার সুযোগ তৈরি হয়েছে ভারতের সামনে। 2013 সালের 8 জানুয়ারি ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় দুই দেশ একে অপরের কাছে অপরাধী এবং পলাতক আসামিদের হস্তান্তর করতে পারবে। তবে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ফেলা যাবে না এই চুক্তির বাধ্যবাধকতায়। 2016 সালে প্রত্যর্পণ প্রক্রিয়া আরও সহজ করতে চুক্তি সংশোধন করা হয়। বলা হয়, কারোর নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই তাকে ফেরত দেওয়া যাবে। এক্ষেত্রে অপরাধের প্রমাণস্বরূপ কোনো তথ্য প্রমাণ দাখিল করতে হবে না। শেখ হাসিনার বিরুদ্ধেও একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। সংশোধিত চুক্তি অনুসারেই তাকে প্রত্যর্পণ করার কথা বলেছে অন্তর্বর্তী সরকার। হত্যা, গুম, খুন এইগুলা যদি হয়, এইটাকে কখনো আবার এটাকে রাজনৈতিক চরিত্র বলে আখ্যায়িত করা যাবে না, সংজ্ঞায়িত করা যাবে না। শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার যথেষ্ট যুক্তি বাংলাদেশের আছে। যে ভারত মনে করে যেহেতু সে একটা বৃহৎ শক্তি, তার প্রতি অনুগত, তার স্বার্থ রক্ষাকারী যিনি রয়েছেন তাকে প্রোটেক্ট করা বা তার জীবন রক্ষা করাটা এটা ভারতীয় জাতীয় স্বার্থে। এদিকে শেখ হাসিনার রায়ে আওয়ামী লীগের রাজনীতি আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। বলছেন, পরিবারতান্ত্রিক রাজনৈতিক ধারার ফলে নেতৃত্ব সংকটে পড়বে দলটি। সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ ভবিষ্যৎ স্বৈরশাসকদের জন্য বার্তা বলে মনে করছেন তারা। ব্যক্তিগতভাবে শেখ হাসিনা হয়তো ঘুরে দাঁড়ানোর আর সুযোগ নেই, কিন্তু এখন ওনার ফ্যামিলি বিচ্ছিন্ন হয়ে যাবে না আবার ঘুরে ফিরে তারা আসবে, সেটা দেখার জন্য অপেক্ষা করা লাগবে। পরিবার বিলুপ্ত হবে কিনা সেটা সময়ের অপেক্ষা করতে হবে। আওয়ামী লীগ দল হিসাবে ঠিকই থাকবে, কিন্তু একটা সেরকম প্রভাবশালী দল হিসাবে আওয়ামী লীগ আমার মনে হয় না 15-20 বছরের মধ্যে বাংলাদেশে সেই জাতীয় প্রভাবশালী দল হিসাবে আত্মপ্রকাশ করতে পারবে। 2024 সালের 5ই আগস্ট, সেদিনের কথা মনে হলে এখনও আটকে ওঠেন চাংখারপুল আর আশুলিয়ার মানুষ। দিনটি দগদগে ক্ষত হয়ে আছে তাদের কাছে। আনাস, ইয়াকুব সহ ওই দিন চাংখারপুলের আশপাশের অলিগলিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান 6 জন। আর আশুলিয়াতে 6 জনকে গুলি করে হত্যার পর মরদেহ পোড়ানো হয়। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে সেই ক্ষত কিছুটা হলেও নিরাময় হয়েছে বলছেন স্থানীয়রা। এগুলো কথা বলে খুব কষ্ট, আর কোনো বাচ্চা যেন এমন না হয় বাংলার মাটিতে। সবার কাছে দোয়া চাই, আর যেন কারো এমন না হয়, আর এমন সরকারের জন্য তৈরি হওয়ার ব্যবস্থা না। যখন শুনলাম যে গুলিটা লাগলো, আমার আসমানটা ভাঙিয়ে আমার মাথার উপরে পড়ে গেছে। আমি আর নাই, ইয়াকুবের গুলি লাগছে, ইয়াকুবের গুলি লাগছে, ছেলের জীবন চলে গেছে, গুলিটা বাইরে গেছে। আমার তো এটা বিচার হওয়ার উচিতই। শেখ হাসিনার মামলার রায়ের অনুলিপি পাওয়ার পরই ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাজা পরোয়ানা পাঠাবে ট্রাইব্যুনাল প্রসিকিউশন। প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম বলেন, অঙ্গ সংগঠন নিয়ে ট্রাইব্যুনালের দেয়া পর্যবেক্ষণ দলীয়ভাবে আওয়ামী লীগের বিচারে সহায়ক হবে। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়ের পর অনেকটা নির্ভর ট্রাইব্যুনালের প্রসিকিউশন। রায় প্রদানকারী বিচারকের প্যানেলও এদিন এজলাসে বসেননি। তবে মঙ্গলবার ট্রাইব্যুনাল 2-এ জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলার 15তম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সাংবাদিকদের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, শেখ হাসিনার মামলার রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর তা জেলা ম্যাজিস্ট্রেট এবং কারাগারে থাকা চৌধুরী আবদুল্লাহ মামুনের কাছে পাঠানো হবে।
প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল বিডি অ্যাপের যাত্রাকে দুঃসাহসিক দাবি করে সিইসি বলেছেন এক্ষেত্রে সচেতনতা এবং আস্থা তৈরি একটি বড় চ্যালেঞ্জ। 150টিরও বেশি দেশ প্রবাসী ভোটের কার্যক্রমে থাকবে বলেও জানান তিনি। এর আগে ইসি সচিব বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন 12,76,95,183 জন ভোটার। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে পোস্টাল ভোট বিডি অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরো কমিশন সহ অ্যাপ ডেভেলপমেন্ট সংশ্লিষ্ট অনেকে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি সহ দেশের বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। ইসির অন্যান্য কমিশনার ও সচিবদের উপস্থিতিতে অ্যাপটির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় সিইসি এএমএম নাসির উদ্দিন প্রবাসী ভোটারদের উদ্দেশ্যে বলেন, অ্যাপ ব্যবহারে ত্রুটি পেলে পরামর্শ দিয়ে যেন কমিশনকে সহযোগিতা করা হয়। এটি আইটি সাপোর্টেড ডাকযোগে ভোটিং ব্যবস্থা, ইটস এ হাইব্রিড সলিউশন, বোথ অনলাইন অ্যান্ড অলসো ম্যানুয়াল। ভোট প্রদানের বিষয়টি ম্যানুয়াল, রেজিস্ট্রেশনের বিষয়টি অনলাইন। এর আগে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ প্রবাসী ভোটারদের ভোট সংক্রান্ত তথ্য গোপন রাখার আহ্বান জানান। সবার কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা আপনাদের ভোটের গোপনীয়তা রক্ষা করবেন। এটি একটি ইমানি দায়িত্ব। এটা আমাদেরকে নিশ্চিত করতেই হবে যাতে করে কোনোভাবেই যেন ভোট সংক্রান্ত কোনো তথ্য আগে থেকে প্রকাশিত না হয়। কারণ বাংলাদেশের ভোট অনুষ্ঠিত হবে আপনি ভোট দেওয়ারও প্রায় 2-2.5 সপ্তাহ পরে। এর আগে দুপুরে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। জানান চূড়ান্ত ভোটার তালিকার ব্যাপারে 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করে 12,76,95,183। পুরুষ ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে 2.29% আর মহিলা ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে 4.16%। পুরুষের ভোটারদের সংখ্যা হচ্ছে 6,48,14,907। মহিলা ভোটারদের সংখ্যা হচ্ছে 6,28,79,042। হিজরা তৃতীয় 1234। ইসি সচিব জানান 3টি রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি দেয় কমিশন। এর মধ্যে এনসিপি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে। এরই ধারাবাহিকতায় কিছু আপত্তি সাপেক্ষে বাংলাদেশ আমজনগণ দল নিয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তফসিল ঘোষণা যেদিন হবে সেদিনই আমি আপনাদেরকে জানিয়ে দেব। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বর্তমানে দেশের জনগণ অস্থিরতার মধ্যে বাস করছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীতে একটি হোটেলে প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, এমন সংকটময় সময়ে যারা পথ দেখাতে পারতেন তাদের মধ্যে মওদুদ আহমদ অন্যতম। ব্যারিস্টার মওদুদের রাজনীতি নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু ইতিহাস লেখার ক্ষেত্রে তিনি ছিলেন নির্মোহ, এমন মন্তব্যও করেন বিএনপি মহাসচিব। এই মুহূর্তে ব্যারিস্টার মওদুদকে আমাদের খুব বেশি দরকার ছিল, কারণ আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি। এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদেরকে পথ দেখাতে পারতেন, দিশা দেখাতে পারতেন, তাদের মধ্যে ব্যারিস্টার মওদুদ ছিলেন অন্যতম, নিঃসন্দেহে। আমার দুঃখ হয় যে তিনি এই ফ্যাসিস্ট হাসিনার পতনটা দেখে যেতে পারেননি, যেটা তিনি আন্তরিকভাবেই দেখতে চেয়েছিলেন। নির্বাচনে কেউ ভোট হাইজ্যাক করতে চাইলে তা বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানী মিরপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশ থেকে চাঁদাবাজ ও সন্ত্রাসের অস্তিত্ব নির্মূল করা হবে, গড়ে তোলা হবে দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা, অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষায়, পড়াশোনা শেষে যাতে চাকরির ব্যবস্থা হয় তা নিশ্চিত করবে জামায়াত। শেখ হাসিনার মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, এই বিচার স্পষ্ট ছিল, গোপন নয়। জামায়াত ক্ষমতায় গেলে সব দেশের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করবে, তবে কারো প্রভুত্ব মেনে নেবে না। আমরা এই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজদেরকে সমাজ থেকে তাড়াবো, নির্মূল করবো ইনশাআল্লাহ। কোন চাঁদাবাজের অস্তিত্ব রাখা হবে না। যদি চাঁদামুক্ত হয়ে যায় বাংলাদেশ, বাংলাদেশের অগ্রগতি লাফিয়ে লাফিয়ে সামনের দিকে যাবে। এখন যে দ্রব্যমূল্য তা ভোট থেকে নেমে আসে। আন্ডারওয়ার্ল্ড কানেকশন নাকি রাজনৈতিক কোন্দল, ঠিক কী কারণে পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় আটক জনির কাছে তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি করেছেন। সেই তথ্যের ভিত্তিতেই চলছে অভিযান। হত্যার ঘটনায় পল্লবী থানায় মামলা করেছে পরিবার। রাজধানীর পল্লবীতে থানা যুবদলের সদস্য সচিব
গোলাম কিবরিয়াকে হত্যার কিলিং মিশনে অংশ নেয় অন্তত 10 জন। 3 মোটরসাইকেলে ঘটনাস্থলে আসে 6 জন, বাকিরা ছিল ব্যাকআপ টিমে। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান 1 থেকে 2 মিনিটের কিলিং মিশন শেষ করে মাথায় হেলমেট পরা হত্যাকারীরা পালিয়ে যায়। কিবরিয়ার শরীরে 18টি ক্ষত চিহ্ন পান তদন্তকারী চিকিৎসক। স্বজনদের দাবি কিবরিয়ার কোনো শত্রু থাকতে পারে না। এলাকায় অনেক জনপ্রিয় ছিলেন তিনি, আর এই জনপ্রিয়তায় হয়তো তার কাল হয়েছে। কিবরিয়ার মরদেহ দেখতে পল্লবীর বাসায় ছুটে আসেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, বন্ধু, স্বজনেরা। কিলিং মিশনে অংশ নেয় এক শুটার জনিকে আটক করেছে পুলিশ। হত্যায় আন্ডারওয়ার্ল্ড কানেকশন এবং রাজনৈতিক দ্বন্দ্বের তথ্য পাওয়ারও দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একজনকে আমরা আটক করেছি, তার বক্তব্য আমরা শুনছি এবং তার কাছ থেকে যেসব তথ্যগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখছি। এরপরে আমাদের প্রকৃত রহস্য আমরা উদ্ঘাটন করতে পারবো আসলে কি কারণে এবং কি ঘটনার প্রেক্ষিতে এই ধরনের একটা ঘটনা সংঘটিত হলো। ব্রাহ্মণবাড়িয়া এবং সিরাজগঞ্জে সংঘর্ষের ঘটনা হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জে 3 দিন ধরে চলছে এই সংঘর্ষ। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জায়গা নিয়ে বিরোধের জেরে 2 পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন 25 জন। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শাহজাদপুর ইউনিয়নের দেউড়া গ্রামের মাগুরাহাটি এলাকায় এই সংঘর্ষ চলে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা এবং ভাঙচুর করা হয়। স্থানীয়রা জানায় মাগুরাহাটি এলাকার একটি জমি নিয়ে অনেকদিন ধরেই একই গোষ্ঠীর দানা মিয়া ও শিপন মিয়ার মধ্যে বিরোধ চলছিল। বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন টেটা, বল্লম সহ দেশীয় অস্ত্র নিয়ে আবার সংঘর্ষে জড়ায়। এই ঘটনায় 15 জনকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। অন্যদিকে সিরাজগঞ্জের পৌর এলাকায় হোসেনপুর ও মালসাপাড়া 2 মহল্লার মধ্যে গত 3 দিন যাবৎ দফায় দফায় চলছে সংঘর্ষ। মঙ্গলবার রাত থেকে 2 মহল্লার সীমান্তবর্তী কাটাওয়াবদা মোড়ে টর্চ লাইট জ্বালিয়ে এবং গান বাজনা বাজিয়ে সংঘর্ষ চলছে। সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান জানান, গত 14 নভেম্বর একটি চায়ের দোকানে বসা নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় হোসেনপুর এলাকা ছাত্রদল নেতা সুমন হোসেন ও মালসাপাড়া মহল্লার যুবদল নেতা মুসা আহমেদ। এরপর থেকেই দফায় দফায় চলছে এই সংঘর্ষ। হাসপাতাল সূত্রে জানা যায়, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়েছেন। বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে বলেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার বিকেলে নাটোরের নলডাঙ্গার রামসার কাজীপুর এলাকায় এক নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় আরও বলেন, সাক্ষ্য প্রমাণে শেখ হাসিনা গণহত্যাকারী বলে প্রমাণিত হয়েছে। শেখ হাসিনার যে রায় হয়েছে তা সারা পৃথিবীর মানুষ দেখেছে, তাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর আহ্বান করেন তিনি। সভায় জেলা, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভারত আপনারা গণতান্ত্রিক রাষ্ট্র, আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই বাংলাদেশের মানুষ যে ঘৃণা করে যার বিচার করেছে, যার ফাঁসি দিয়েছে বিচারক, তাকে অতি সত্বর ফেরত দিয়ে বাংলাদেশের মানুষের এই চাওয়াকে আপনারা প্রতিষ্ঠা করবেন। অন্যদিকে নাটোরে 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফুরজানা শারমিন পুতুলের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আনন্দ মিছিল করেছে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌর যুবদল সহ স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের আয়োজনে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে মিছিল বের করা হয়। পরে লালপুর ত্রিমোহনী চত্বর হয়ে থানা মোড় প্রদক্ষিণ করে হল মোড়ে গিয়ে শেষ হয় মিছিলটি। এ সময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজধানীর গুলিস্তানে হোটেল রমনার পাশের মার্কেটে আগুন লেগেছিল রাতে। এ সম্পর্কে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তানজিম শাফিন। আমরা একটু সরাসরি সেখানে আসলে এরই মধ্যে ফায়ার সার্ভিসের ব্রিফিং শুরু হয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে। দেখি কি বলছে ফায়ার সার্ভিস, চলুন সরাসরি শুনে আসে। এখানে ব্রডব্যান্ডেরও একটা ব্যবসা করা হয়তো দোকানটার মধ্যে, আমি যতটুকু খবর পেলাম। ইভেন উপরে 4 তলা 5 তলা 6 তলায় আপনারা খেয়াল করলে দেখবেন, এবং ওই 3 তলাতেও দেখবেন যে করিডোরের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন প্যাকেট বা স্টোর করে রাখা আছে। বিদ্যুতের কেবলগুলো আসলে কেবল ট্রের মাধ্যমে ঘোষানো রাখার কথা, কিন্তু সেটা খোলা তারের ব্যবহার আমরা অনেক বেশি দেখছি। এবং উপরে যে গার্মেন্টস অ্যাক্সেসরিজের বিভিন্ন রকম দোকানপাট, গোডাউন এগুলো ছিল। আমরা আমরা সঠিক সময়ে আমরা আসার কারণে, রাস্তাঘাট ফ্রি থাকার কারণে অনেক দ্রুত আমাদের কাজটা করতে আমরা বেগ পেতে হয় না, কাজটা আমাদের জন্য সহজ হয়েছে। আসলে আগুনের সূত্রপাতটা আপনারাও জানেন যে আসলে হঠাৎ করে এইভাবে আগুন নিবানোর পরপরই বলাটা মুশকিল। আমরা দেখতেছি, হয়তো আমরা ইনভেস্টিগেশন করলে তারপরে আমরা বলতে পারবো আসলে কীভাবে লাগছে।
এটা আসলে এই মুহূর্তে বলা মুশকিল, একটু দেখতে হবে। ধন্যবাদ সবাইকে। আমরা আপাত দৃষ্টিতে এখনো সম্পূর্ণ নির্বাপন আমরা দেই নাই, আমাদের সার্চের কার্যক্রম চলতেছে। আমরা নিয়ন্ত্রণ দিছি 12:58 সময়। রাজধানীর গুলিস্তানে অগ্নিকাণ্ডেও নিয়ন্ত্রণে আনার পর ব্রিফ করছিল ফায়ার সার্ভিস। আর এর সাথে শেষ করছি আমরা যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।